I ask you when to give a name to an instance of a class. হুম? যখন আমরা আবার এটাকে ক্লাস তো আপনি লিখেই রাখছেন অ্যাজ এ টাইপ, কিন্তু ইনস্ট্যান্সের কথা বলছি। নিউ করলেই তো ইনস্ট্যান্স হবে, কিন্তু ওটাকে নাম দিব কখন? রিউজ করবো কাকে? টু ইউজ অ্যাজ এ ক্লায়েন্ট, আইদার ফর মেথড কল অর ফর ফিল্ড অ্যাক্সেস, রাইট? ওকে, তাহলে এটা আমরা বুঝবো। ওকে, তো তাহলে future when we want to make that instance as a client of a method call or field access, we must give a name. Okay, এখন খেয়াল করেন, now for the fx library class representing nodes in fxml, স্ক্রিন শেয়ার করা আছে, তাহলে স্ক্রিনে দেখতে পারেন যারা ডায়াগোনালি বসছেন। অলরেডি শেয়ার করা আছে। ওকে, বোঝা যায় না? এটা ওই যে আপনার একটু লো মানে সাইজ ছোট রাখার জন্য একটু করা আছে, প্রবলেম এটা মাইক্রোফোনের ইস্যু হতে পারে। রেকর্ডিং ইজ নট রিপ্লেসমেন্ট অফ ক্লাস, ওইটা হচ্ছে রিভিউ করা। তো ক্লাস এই জন্য আপনাকে স্ট্রংলি এনকারেজ করা হচ্ছে যে ক্লাস অ্যাটেন্ড করেন। ক্লাস অ্যাটেন্ড করলে আপনি ইন্টারাক্ট করতে পারবেন, ইউ ক্যান ক্ল্যারিফাই ইউর ওন কোশ্চেন, যেটা রেকর্ডিং এর পসিবল না। হ্যাঁ, তো যার কারণে ক্লাস অ্যাটেন্ড করাটা, প্লাস আপনি উইথড্র হয়ে যাবেন যদি অ্যাবসেন্ট হতে থাকে। এখন দেখেন, এফএক্স লাইব্রেরির ক্লাসগুলোকে আমরা নোড হিসাবে আনছি, we will give names which is nothing but the fx id to those instances যেটা আমরা কনফ্লার ক্লাসের কোডে ইউজ করতে চাই। ওকে, but for model class instance typically they will be named. তা আপনার লেভেল আছে 10টা, 10টার এফএক্স আইডি তো দরকার নেই, কারণ 10টাকে আপনি কোডে ইউজ করবেন না, প্রবাবলি একটা দুইটাকে আপনি কোডে ইউজ করবেন। সো ইউ গিভ দ্য হ্যান্ডেল, অ্যাসাইন হ্যান্ডেল টু দোজ ওয়ান অর টু ইনস্ট্যান্সেস। বাট আপনি যখন একটা ম্যাট্রিক্স অবজেক্ট বানাচ্ছেন, সবগুলোকে আপনি ইউজ করতে চান। আমি যখন স্টুডেন্ট অবজেক্ট তৈরি করছি, ইনস্ট্যান্স তৈরি হচ্ছে, each and every instance will be used at some point of time for some sort of data processing, input, output, etc. তার মানে আমার মডেল ক্লাস ইনস্ট্যান্স গুলো টিপিক্যালি উইল বি নেমড ইনস্ট্যান্স। ওকে, এখন দেখেন নেমড ইনস্ট্যান্সের যে নেম, মানে নেমড ইনস্ট্যান্স গুলো রিপ্রেজেন্ট করতে পারে সিঙ্গেল ক্লাস হ্যান্ডেল, অর্থাৎ দ্য ডিক্লেয়ার্ড অবজেক্ট নেম। আপনার এফএক্স আইডি ইজ নাথিং বাট ডিক্লেয়ার্ড অবজেক্ট। কথা বন্ধ করেন, এই যে হ্যালো হ্যালো, ডোন্ট ক্রিয়েট নয়েজ ইন ক্লাস। ওকে, শুনছে তো, যারা শুনছে তাদের শুনতে দেন। সো when you declare that x text field, it is a handle name, individual class handle, individual object যেটা আপনি ডিক্লেয়ার করলেন, that can represent to refer to that instance in future. Named instance can also be an element of a collection, such as an array element, list element, etc. তাহলে আমার হ্যান্ডেল যে একটা অবজেক্টের নামই হতে হবে এরকম না, একটা অ্যারে এলিমেন্ট অলসো ক্যান বি হ্যান্ডেল, যদি অ্যারেটা অ্যারে অফ অবজেক্ট হয়। ইয়েস, by definition homogeneous collection of some elements, তো homogeneous টাইপের এলিমেন্ট। এখন homogeneous any type, not limited to primitives। তাহলে আপনি অ্যারে অফ ইন্টিজার যেমন করতে পারেন, আপনি অ্যারে অফ কমপ্লেক্স নাম্বারও করতে পারেন। না, কমপ্লেক্স নাম্বার ইজ নট এ প্রিমিটিভ, ইটস এ ক্লাস। তাহলে ওই ইন্টিজার অ্যারের এলিমেন্ট গুলো কি? If I have an integer array, what are the elements?
ইন্ডিভিজুয়াল ইন্টিজার ভ্যালু। বাট আমার অ্যারেটা যদি হয় কমপ্লেক্স নাম্বারের অ্যারে, তাহলে এলিমেন্ট গুলো কি? কমপ্লেক্স নাম্বারের অবজেক্ট, অর্থাৎ ক্লাস হ্যান্ডেল। আপনি ক্লাসের কমপ্লেক্স নাম্বারে অ্যারে কেন হবে? কমপ্লেক্স নাম্বারে একটা রিয়েল ভ্যালু থাকে, একটা ইমাজিনারি ভ্যালু। দুইটা ফিল্ড থাকবে, দুইটা ইন্টিজার, রিয়েল এন্ড ইমাজিনারি। আপনি কমপ্লেক্স নাম্বার ক্লাস বানাবেন, আমরা ধরে নিচ্ছি কমপ্লেক্স নাম্বার ক্লাসটা আছে। আমি অ্যারের কথা বলছি, যে আমার যদি একটা অ্যারে অফ কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে অ্যারের কমপ্লেক্স, ধরেন কমপ্লেক্স ARR, এটা হচ্ছে অ্যারেটার নাম। তাহলে কমপ্লেক্স ARR 0, কমপ্লেক্স ARR 1, কমপ্লেক্স ARR 2, এগুলো তো আসলে ক্লাস হ্যান্ডেল অফ হুইচ টাইপ? কমপ্লেক্স নাম্বার টাইপ। তাহলে কমপ্লেক্স ARR 0 ইকুয়াল টু নিউ কমপ্লেক্স নাম্বার, দ্যাট ইজ অলসো ফাইন। ওইটাই আমি এখানে বলার চেষ্টা করছি, যে আমাকে একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে ইন্ডিভিজুয়ালি, এমন না। সেটা হতেই পারে যে স্টুডেন্ট আসিফ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, দ্যাটস ফাইন, ইন্ডিভিজুয়াল অবজেক্ট। কিন্তু আমাদের যদি একটা স্টুডেন্ট অ্যারে থাকে, স্টুড ARR অফ I ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, তাহলে স্টুড ARR I তো আর কোনো অবজেক্ট নাম না, ওরা হচ্ছে অ্যারের এলিমেন্ট। ওকে, স্টুড ARR হচ্ছে 2D অ্যারেটার নাম, কিন্তু স্টুড ARR I তো আর অবজেক্টের নাম না। স্টুড ARR I হচ্ছে অ্যারের এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে। বাট আমার অ্যারের এলিমেন্ট ইজ নট প্রিমিটিভ, আমার অ্যারের এলিমেন্টের টাইপ হচ্ছে ক্লাস, তার মানে ওই অ্যারের এলিমেন্ট গুলো ক্লাস হ্যান্ডেল। তো ওই অ্যারের এলিমেন্ট গুলোর তো আর ইন্ডিভিজুয়াল নাম হয় না, তাই না? ABCD এরকম তো ইন্ডিভিজুয়াল নাম হয় না, ওটা ইন্ডেক্স দিয়ে রিপ্রেজেন্ট করি। ওটাই এখানে বলা হয়েছে যে নেমড ইনস্ট্যান্স ক্যান বি রিপ্রেজেন্টেড বাই সিঙ্গেল ক্লাস হ্যান্ডেল, অর্থাৎ ডিক্লেয়ার্ড অবজেক্ট নেম। এটা যেমন হতে পারে, it also can be represented by a array element, provided the array is a array of objects. Okay, তো एग्जांपल হিসেবে এখানে যেমন বলা হচ্ছে এটা একটা নেমড ইন্টিজার, কিন্তু ভ্যালসটা কি? ভ্যালসটা কি ইন্টিজার? নো, it's array name, not an integer. কিন্তু vals 0 is an integer. Okay, now student S is the object name, but stud ARR is the array name, not object. আপনি স্কয়ার ব্র্যাকেট দিলেই ওটা অ্যারে হয়ে যাবে। So not student type object name. কিন্তু আমি যখন বলবো যে স্টুডেন্ট 0 ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, so student 0 is a student class handle. So stud ARR 0 বা I যাই দেন না কেন, okay, is a student class handle. So that also can be used to represent an instance. Okay, এটা আমরা বুঝলাম। এটার মানে হচ্ছে I am asking allocate new memory for a student type instance. তো instance তৈরি হয়ে গেল। এখন how do I refer that instance in future? So I assign it either to a handle. এটা একটা ইন্ডিভিজুয়াল অবজেক্টের নামও হতে পারে, সেটা আবার একটা ক্লাসের অ্যারের এলিমেন্টও হতে পারে। কিন্তু আমি যদি নাম না দিতে চাই তাও হবে। আমি যখন বলি যে নিউ স্টুডেন্ট, এটা কি হলো? ইনস্ট্যান্স তৈরি হলো। বাট ইজ देयर এনি রেফারেন্স? না, তাহলে এটা আননেমড ইনস্ট্যান্স, অ্যানোনিমাস ইনস্ট্যান্স। Can anonymous instance be used as client? No, কখন? Not in future, but at this moment possible. Table. আপনি তো এই লাইনটাতে ইনস্ট্যান্স তৈরি করছেন, তাহলে এই লাইনের মধ্যে আপনি এখনো আছেন, তাহলে এখনই এটাকে আপনি ইনস্ট্যান্স ওয়ান টাইম ইউজ।
এখানে আপনি এটাকে অ্যানোনিমাস ইনস্ট্যান্সকে ক্লায়েন্ট হিসেবে ইউজ করা যাবে অনলি ফর ওয়ান টাইম এট দ্য টাইম অফ ইনস্ট্যান্সিয়েশন, বাট নট আফটারওয়ার্ডস। কারণ আফটারওয়ার্ডস ইউজ করতে গেলেই তো আপনাকে জানতে হবে মেমোরির কোথায় আছে। সো ইউ নিড এ রেফারেন্স, আইদার অবজেক্ট নেম অর অ্যারে এলিমেন্ট, বা যে কোনো একটা কালেকশন এলিমেন্ট, সেটা অ্যারে হোক, লিস্ট হোক, ক্লাস স্ট্যাক হোক, কিউ হোক, যাই হোক। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম। এটা হচ্ছে আমার ওয়ান টাইম ইউজ অনলি। ওকে, এগুলো স্কোপ না, এগুলো হচ্ছে যে আপনি একটা ইনস্ট্যান্সকে কখন নেমড হিসাবে, কখন আপনি রেফারেন্স রাখবেন, কখন রাখবেন না। আমরা বলেছি মডেল ক্লাস ইনস্ট্যান্সগুলোকে অলমোস্ট অলওয়েজ আমাদের রেফারেন্স রাখতে হয়, কারণ ওদেরকে আমরা ইউজ করি। কিন্তু একটা 10টা লেভেল থাকলে আপনি হয়তো 2টা লেভেলকে ইউজ করবেন, 8টা লেভেলকে ইউজ করবেন না। কিন্তু মডেল ক্লাসের ইনস্ট্যান্স আপনি সবই ইউজ করবেন, আপনার ডাটা প্রসেসিং বা স্টোর করার জন্য, রিড করার জন্য, ডাটাবেস থেকে অবজেক্ট রিড করবেন, রাইট করবেন, ওগুলোকে কোনো ফিউচারিস্টিক কোনো ডাটা প্রসেসিং ইউজ হবে। সো ইউ নিড নেম ফর দোজ মডেল ক্লাস ইনস্ট্যান্স অলমোস্ট অলওয়েজ। বাট এফএক্সএমএল লাইব্রেরির যে ইনস্ট্যান্সগুলো আমার ভিউয়ের নোড হিসাবে রোল প্লে করে, তার সবগুলো আমার কোডে ইউজ করার প্রয়োজন নাই। ওখানে আমি চুজি হতে পারি বা হব যে কোনটা দিব, কোনটা দিব না। কিন্তু মডেল ক্লাস ইনস্ট্যান্স মোস্টলি সবগুলোই দিতে হবে আমাদের। ওকে, ওকে, নাও ইউ টেল মি, ফার্স্ট ইউ টেল মি দ্য ডিকশনারি ডেফিনেশন অফ স্কোপ। হোয়াট ডু মিন বাই স্কোপ? ইংলিশ ওয়ার্ড, এটার মানে কি? সুযোগ খোঁজা। ইউ আর লুকিং ফর স্কোপ টু ডু হোয়াট? আচ্ছা, ওকে। তো তার মানে আপনি সিএসসি পড়ছেন, এখন আপনি যদি একটা ল ফার্মে লিগ্যাল অ্যাডভাইজার হিসাবে চাকরি করতে চান, তাহলে দ্যাটস আউট অফ ইউর স্কোপ। তো আমরা যখন বলছি যে একটা ক্লাসের মেম্বারের স্কোপ মানেটা কি, এটা মানে হচ্ছে যে কতটুকু সীমার মধ্যে এই মেম্বারটা অ্যাভেলেবল ফর অ্যাক্সেস। তাহলে দ্য কোড এরিয়া আউটসাইড অফ দিস ক্লাস, যেহেতু ক্লাসের মেম্বার নিয়ে কথা বলছি, the code area from which the member can be accessed. Now, code area outside of the class body, it can be method of same class. Oh, outside কথাটা না বলি, code area of the class body can be the method of the same class. হতে পারে না? Okay. তো তাহলে example, method of student class called submit assignment may call another method of student class called conduct survey. তাহলে কন্ডাক্ট সার্ভে একটা সার্ভে রেজাল্ট দিবে, ওইটা আবার সাবমিট অ্যাসাইনমেন্ট ইউজ করবে, দুইটাই স্টুডেন্ট ক্লাসের মেথড। তাহলে এই কোড এরিয়া ইজ বেসিক্যালি আপনার, অর্থাৎ যেখান থেকে মেম্বারটাকে অ্যাক্সেস করা যাবে সেটা মেথড অফ সেম ক্লাস হতে পারে, অর্থাৎ সাবমিট অ্যাসাইনমেন্ট মেথডের স্কোপ আমরা যদি বলি, এটাকে কন্ডাক্ট সার্ভেকে সাবমিট অ্যাসাইনমেন্ট থেকে ইউজ করা যাবে, তাই না? তার মানে কন্ডাক্ট সার্ভে কল করা, এটা সাবমিট অ্যাসাইনমেন্টের স্কোপের মধ্যে আছে। সাবমিট অ্যাসাইনমেন্ট এন্ড কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন আপনার প্রশ্নটা কি? কি রিলেশন? ভাই ব্রাদার, সিবলিং মানেই তো ভাই ব্রাদার। এটা এটা বোঝার সুবিধার জন্য, এরকম কোনো টার্ম নাই সিবলিং মেথড বলে, মানে বোঝাতে যাচ্ছি যে একই ক্লাসের মেথড, ওই জন্য সিবলিং মেথড। আচ্ছা, নাও কোড এরিয়া ক্যান বি মেথড অফ অ্যানাদার ক্লাস belongs to same folder of the same project. আপনাকে যদি আমি বলি, আপনাদের প্রজেক্টে যদি ওপেন করি, সেকশন 6 ছিল, তাই না? সেকশন 6 কোথায়? এটা ম্যাট্রিক্স অপারেশন কই? হ্যাঁ, ওকে।
তাহলে এই যে আপনার এই হ্যালো অ্যাপ্লিকেশনটা যদি দেখেন, এই হ্যালো অ্যাপ্লিকেশন ডট জাভা, এই যে হ্যালো অ্যাপ্লিকেশন ডট জাভা, এই ফাইলটা কোথায় রাখা আছে ফিজিক্যালি ইন ইউর ডিস্ক? কোন ফোল্ডারে রাখা আছে? এটাই হচ্ছে আপনার এই যে দেখেন প্যাকেজ নেম, প্যাকেজ স্টেটমেন্ট। এভরি জাভা ক্লাস উইল হ্যাভ এ প্যাকেজ স্টেটমেন্ট এট দ্য বিগিনিং। আপনি দারাজে একটা ভেন্ডরের কাছে 4টা প্রোডাক্ট অর্ডার করেছেন, সেম ভেন্ডর, সেম মার্চেন্ট। দারাজ ইউজ করেন তো আপনারা নাকি? তো সেম মার্চেন্টে যখন আপনি সেম অর্ডারে 4টা প্রোডাক্ট অর্ডার করবেন, ও কি 4টা প্যাকেট 4জনকে দিয়ে পাঠাবে? কিভাবে পাঠাবে? তাহলে 4টা প্রোডাক্ট একটা বক্সের মধ্যে পাঠাবে। সো ইউ রিসিভ এ সিঙ্গেল প্যাকেজ। তাহলে ওই বক্সটা প্রোডাক্টগুলোকে এক জায়গায় রেখেছে। It is made sure they remain together. They are delivered together. ফুড পান্ডায় যখন আপনি অর্ডার করছেন কাচ্চি ভাইয়ের খাদক প্যাকেজ, সাথে একটা ফিরনি, তারপরে আপনার কি বোরহানি ইত্যাদি ইত্যাদি 5-6টা আইটেম, তো ওই কাচ্চি ভাই আপনাকে কিভাবে ডেলিভারি দেয়? ইট গিভস ওয়ান সিঙ্গেল ব্যাগ। তাহলে ওই ব্যাগটা ওখানে প্যাকেজ। দারাজের ওই টেপ মোড়ানো, ওই টেপ খোলাও একটা যুদ্ধের সময়, তো দারাজের ওই টেপ মোড়ানো কার্ডবোর্ড বক্স ইজ দ্য প্যাকেজ। তাহলে আমার এই জাভা ফাইলগুলোকে যদি আমি 5টা জাভা ফাইলগুলোকে যদি একটা ফোল্ডারে রাখি, ওই 5টা জাভা ফাইল এক জায়গায় আছে, একসাথে আছে, সো দ্যাট ফোল্ডার ইজ এ প্যাকেজ। তাহলে ইট টেলস দ্য লোকেশন অফ ইউর ক্লাস। সো হোয়াট ইজ দ্য প্যাকেজ অফ দিস ক্লাস? Okay, what is the package of the Hello application? Same. What is the package of Matrix? Same. এখন ধরেন আমার এই জাভাতে অলরেডি একটা প্যাকেজ ফোল্ডার আছে। I can right click new package. আমি বললাম যে ইউটিলিটি, প্যাকেজ নেম অলওয়েজ স্মল লেটার, অল স্মল। যে ফোল্ডারে আপনি প্যাকেজ ফোল্ডার বানাতে চান সেই ফোল্ডারে রাইট ক্লিক করতে হবে। আমি জাভা ফোল্ডারের আন্ডারে আর একটা প্যাকেজ ফোল্ডার বানাতে চাই, অলরেডি একটা আছে, আই এম ক্রিয়েটিং অ্যানাদার এন্ড আই এম গিভিং দ্য নেম ইউটিলিটি। তো তাহলে এই যে দেখেন আমার আরেকটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, এন্ড ইউটিলিটি ফোল্ডার নাম দিলাম কেন? ইউটিলিটি ক্লাসগুলো আমি এখানে রাখবো। তাহলে ইউটিলিটি ক্লাসের দুই একটা এক্সাম্পল দেন, যেগুলো আপনার মডেল ক্লাস না, কন্ট্রোলার ক্লাসও না, রাদার ওই ক্লাসগুলো আপনাকে আপনি ইউটিলিটি হিসেবে ইউজ করেন, টুল হিসেবে ইউজ করেন। ক্যালকুলেটর, ক্যালেন্ডার, তাই না, এটসেট্রা। তাইলে আমি যদি এখন এখানে রাইট ক্লিক করে ইউটিলিটিতে রাইট ক্লিক করছি, নিউ জাভা, এস এ ক্যালকুলেটর, নাও calculator.java is created, and what is the package statement? Package utility. Okay, so you got the point. ফোল্ডারে রাইট ক্লিক করতে হবে, জাভা ক্লাস মানে জাভা ক্লাসের নামে জাভা ফাইল তৈরি হয়, ক্লাসের নাম দিবেন, ওই নামে জাভা ফাইল তৈরি হবে, যাই দেন আপনি। ওকে, তো তাহলে হোয়াট আই এম সেইং ইজ দ্য কোড এরিয়া, স্কোপ বলতে যে কোড এরিয়া বলতে ক্যান বি মেথড অফ অ্যানাদার ক্লাস, যেটা কিনা সেম ফোল্ডারে সেম প্যাক প্রজেক্টে, মানে সেম প্যাকেজ। ওকে, সেম ফোল্ডার মানে সেম প্যাকেজ। ওখান থেকেও অ্যাক্সেস করা যেতে পারে। যদি সেটা হয় আপনার কোনো ইম্পোর্ট প্রয়োজন নাই, ইউ ডোন্ট নিড টু ইম্পোর্ট দ্যাট ক্লাস বিকজ দে বিলং টু সেম ফোল্ডার। তারা একটা একটাকে চিনে, একই ঘরের মধ্যে আছেন, আপনারা না চিনে পারবেন? আপনারা 4 ভাই বোন একই ঘরে থাকেন, একই বাসায় থাকেন, ইজ ইট পসিবল ইউ ডোন্ট নো ইচ আদার? এটা তো হতে পারে না, তাই না? কিন্তু কিন্তু আপনার দাদার, আপনার ফাদারও না, আপনার দাদার কাজিন, তারা আবার লন্ডনে সেটেল, তার ছেলে মেয়েদের নাম আপনি জানেন? নাও জানতে পারেন। তো তখন আপনাকে ইম্পোর্ট করতে হবে, কারণ অটোমেটিক ইটস নট নোন টু ইউ।
তখন ইম্পোর্ট করবেন কিভাবে? আপনার ওই দাদাকে ফোন দিয়ে বলবেন যে আমি তো একটু লন্ডন যাচ্ছি ঘুরতে, শুনছিলাম আপনার কাজিন থাকে, তাদের ছেলেমেয়েরা তো আমারই বয়সী, তো ওনাদের সাথে একটু দেখা করে আসতাম, যাচ্ছি যেহেতু। হ্যাঁ, তো তখন আপনি বেসিক্যালি ইউ আর ইম্পোর্টিং দ্যাট ক্লাস। ওকে, তো নো ইম্পোর্ট নিডেড। Now the code area can be the method of another class belongs to different folder of same project. তাহলে ডিফারেন্ট ফোল্ডার মানে ডিফারেন্ট প্যাকেজ। এখন এই ডিফারেন্ট প্যাকেজটা আপনার প্রজেক্টেও থাকতে পারে, যেমন আমার এখানে আছে CSC213 dot and the utility. Different folder of same project. Still you have to import it. Still you have to import it. Okay? তার মানে আমার প্রজেক্টের ক্লাস হোক বা না হোক, ডিফারেন্ট প্যাকেজ হলেই ইম্পোর্ট করতে হবে। ওকে, আর যদি it can be method of another class belongs to another project, তাহলে তো ইম্পোর্ট করতে হবেই। তাহলে এই দুই ক্ষেত্রে আপনাকে ইম্পোর্ট করতে হবে, শুধুমাত্র সেম প্যাকেজের ক্লাস হলে ইম্পোর্টের প্রয়োজন নাই। তাহলে এফএক্স লাইব্রেরি থেকে যা ইম্পোর্ট করি এগুলো কোথায় আছে? এই চারটা বুলেটের কত নম্বর বুলেট সেটা? লাস্টেরটা, মেথড অফ অ্যানাদার ক্লাস অফ অ্যানাদার প্রজেক্ট। ওকে, তো এখন আমি যদি আপনাকে দেখাই, এই যে হ্যালো অ্যাপ্লিকেশন বা ম্যাট্রিক্স অপারেশনস, এটার প্যাকেজ ফোল্ডার হচ্ছে এইটা, আর ম্যাট্রিক্স ক্লাসেরও প্যাকেজ ফোল্ডার এটাই। দে বিলং টু সেম প্যাকেজ, কাজেই এদের একটা যদি আরেকটাকে ইউজ করতে চাই, ইম্পোর্ট ইজ নট নেসেসারি। তো এই কন্ট্রোলারও তাই। কন্ট্রোলারে গিয়ে আপনি যখন বলছেন যে ম্যাট্রিক্স এম, এই কন্ট্রোলার ক্লাস অলরেডি রিকগনাইজ ম্যাট্রিক্স as a type. Now is there any import statement? No. তো আপনি যদি ক্যালকুলেটর ইউজ করতে চান, ধরেন এখানে গিয়ে আমি যদি এখন একটা ক্যালকুলেটর ইউজ করতে চাই, ইনিশিয়ালাইজে দেখাই আপনাকে ক্যালকুলেটর মাই ক্যালক equal to new calculator. তো চিনে না ক্যালকুলেটর, কারণ এই ফোল্ডারে গিয়ে সে ক্যালকুলেটর খুঁজে পাচ্ছে। তো তখন আমাকে অলরেডি ইম্পোর্ট করো, এই যে দেখেন ইম্পোর্ট স্টেটমেন্ট চলে আসছে। ঠিক আছে, এই ইম্পোর্টটা খুব ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। কারণ কি, আপনার প্রজেক্টে, আপনার যদি গুড প্রজেক্ট, লেটস সে দেয়ার আর 20 মডেল ক্লাস, তাহলে 20টা জাভা ফোল্ডার, 20টা জাভা ক্লাস, 20টা জাভা মডেল ক্লাস রিপ্রেজেন্ট। আর আপনার যদি 100টা ভিউ থাকে, 100টা কন্ট্রোলার ক্লাস, তাহলে এই জাভা ফাইলগুলো কে তৈরি করবে? আপনারা 4 জন মিলে। তো যখন একটা ফোল্ডারে যদি রাখেন, কে কোনটা বানাইছে এটাই তো গন্ডগোল হয়ে যাবে, এবং একজনেরটা আরেকজন ভুলে ডিলিট করে দিতে পারে, নিজের মনে করে এডিট করে ফেলতে পারে। So good idea can be create 4 package with your ID and keep your Java files in your package. কারণ আপনার একটা ক্লাসকে যদি উনি ইউজ করতে চায়, ইম্পোর্ট করে নেবে, সমস্যা কি? বাট ইউর অর্গানাইজেশন, মানে আপনাদের নিজেদের সুবিধার জন্য এটা প্লাস, এটা হচ্ছে আপনার মানে 213 এর প্রজেক্ট আপনি যাতে একটু বেটার ম্যানেজ করতে পারেন সেই জন্য। কিন্তু রিয়েলিস্টিক্যালি তো সেটা করে না। রিয়েলিস্টিক্যালি লজিক্যালি ক্লাসগুলোর ক্লাসিফিকেশন অনুযায়ী প্যাকেজ বানানো হয়। যেমন যে ক্লাসগুলো আমি ইউটিলিটি টুল হিসাবে ইউজ করবো, সেগুলো আমি ইউটিলিটি প্যাকেজে রাখতে পারি। আমার ম্যাথমেটিক্যাল নোটেশনের জন্য যে ক্লাসগুলো দরকার, কারণ ইকুয়েশন একটা ক্লাস, পলিগন একটা ক্লাস, ওকে, তাহলে এই যে ইকুয়েশন, পলিগন, এই ধরনের ম্যাথ রিলেটেড ক্লাসগুলোকে আপনি একটা ক্লাসিফিকেশন করে বলতে পারেন যে ম্যাথ একটা প্যাকেজ। তাহলে ম্যাথ রিলেটেড ক্লাসগুলোকে আপনি ম্যাথ প্যাকেজে রাখতে পারেন, ইউটিলিটি ক্লাসগুলোকে ইউটিলিটি প্যাকেজে রাখতে পারেন, মডেল ক্লাসগুলোকে আপনি বলতে পারেন যে মডেল প্যাকেজ, এভাবে রাখতে পারেন।
আর আপনাদের প্রজেক্টের জন্য আপনারা ওইভাবে না করে আপনাদের আইডি দিয়ে প্যাকেজ বানাতে পারেন, তাহলে আপনারা অন্তত জানেন যে অ্যাক্সিডেন্টালি আমি ওর ফাইল ডিলিট করে ফেলবো না, কারণ ফোল্ডারই আলাদা। তাহলে আমি যখন ইউটিলিটি প্যাকেজটা আমার না, আমি মিনিমাইজ করে রাখছি, এটা হচ্ছে আমার প্যাকেজ, তা আমি শুধু এই প্যাকেজের ক্লাসগুলো নিয়েই কাজ করব। সো দ্যাট ক্যান বি অ্যান আইডিয়া। And also, of course, library থেকে আপনি যখন ইউজ করবেন, you have to import. So you need to understand the package concept. Okay? Okay. এখন আমাদের প্যাকেজ হতে পারে জাভাতে 8টা, which is private, protected, package and public. Okay? তাহলে আমরা এখন আসি তাহলে এই প্যাকেজগুলোর মানে কি। আচ্ছা, তাহলে আপনাকে যদি বলা হয় যে হোয়াট ইজ দ্য প্রাইভেট স্কোপ অফ এ মেম্বার অফ এ ক্লাস, না আগে থেকে আসেন। You have a diary, you have the habit of writing diary at night. Now who should be allowed to read that diary? No one, only you. So if the diary is a field and read diary is a method of the same class, you want only read diary method should be allowed to access that diary, nobody else. তাহলে আপনি চান না আপনার ক্লাসের বাইরের কোনো মেথড, সেটা অন্য ক্লাসের মেথড হোক, সেম প্যাকেজের হোক, ডিফারেন্ট প্যাকেজের হোক, ডিফারেন্ট প্রজেক্টের হোক, ডাজন্ট ম্যাটার, আপনি এই ক্লাসের বাইরে ডায়েরিটাকে ভিজিবল করতেই চান না, রিডেবল করতেই চান না। So if that is the case, then your field is private. So now if you look at your controller class, how many fields are there in this controller class? কয়টা ফিল্ড আছে? টেক্সট ফিল্ডের কথা বলছি না, ক্লাসের ফিল্ড। ক্লাসের মেথড হয় না? ইনিশিয়ালাইজ তো ফিল্ড না, ইনিশিয়ালাইজ তো মেথড। মেম্বার ফাংশন মানে মেথড। ইনিশিয়ালাইজ কি ডাটা না মেথড? তো give me the number, how many fields are there? হয় নাই। ম্যাট্রিক্স তো টাইপ তো ফিল্ড হয় না, টাইপের ভেরিয়েবল ফিল্ড হয়। আপনি তো এমপ্লয়ি ক্লাসে ইন্ট কে ফিল্ড বানাতে পারবেন না, আইডি কে ফিল্ড বানাতে পারবেন, যা টাইপ ইন্ট। তাহলে ভেরিয়েবল হচ্ছে ফিল্ড বা অ্যাট্রিবিউট। মেম্বার ডেটা, তাহলে এই কন্ট্রোলার ক্লাসে মেম্বার ডেটা কয়টা? দ্যাট ইজ দ্য কোশ্চেন। Now give me the number, how many fields are there? হয় নাই। One is also wrong. আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে এমপ্লয়ি একটা ক্লাস, the name, employee name, should it be a field? Okay, তাহলে employee name যদি field হয়, what should be the type of the employee name? What is string? Class. তাহলে string name, that can be a field of employee class. তো এখন বলেন এখানে কয়টা ফিল্ড আছে? ক্লু দিয়ে দিলাম। নামগুলো বলেন ফিল্ডের। এম, যার টাইপ হচ্ছে ম্যাট্রিক্স। না, ওটা তো ম্যাট্রিক্সের ফিল্ড। ম্যাট্রিক্সের ভেতরে ভ্যালুস আছে, সেটা ম্যাট্রিক্সের ফিল্ড, সেটা কন্ট্রোলারের ফিল্ড কেন হবে? তাহলে আপনার অ্যান্সারটা কাকতালীয় ভাবে মিলে গিয়েছে। নাম্বার অফ কমান্ডস টেক্সট ফিল্ড, এটা কি অবজেক্ট? কোন টাইপের? স্ট্রিং। এটা ইন্টিজার, এটা লিস্ট। টেক্সট ফিল্ড আপনার চোখের সামনেই তো আছে। যে আপনি বললেন কি স্ট্রিং নেম,
এই যে নেম স্ট্রিং, সেটা যদি আপনি এগ্রি করেন তাহলে এটাও তো আপনাকে এগ্রি করতে হবে। নেম হচ্ছে একটা অবজেক্টের নাম, স্ট্রিং হচ্ছে তার টাইপ। আপনি বলছেন ইট ইজ ভ্যালিড ফিল্ড অফ এমপ্লয়ি ক্লাস, তাহলে এটা একটা অবজেক্টের নাম, এটা হচ্ছে তার টাইপ, এবং এটা একটা প্রাইভেট ফিল্ড। এই এখন প্রাইভেট চলে আসছে, তো তার মানে এফএক্স আইডি গুলো কিন্তু সব কন্ট্রোলার ক্লাসের প্রাইভেট ফিল্ড। তার মানে এফএক্স আইডি ক্যান বি অ্যাক্সেসড অনলি বাই কন্ট্রোলার ক্লাস মেথড, নোবডি এলস। তাও যে কোনো কন্ট্রোলার ক্লাস না, ওই কন্ট্রোলার ক্লাসেরই মেথড। আপনার তো 10টা এফএক্স মিলে 10টা কন্ট্রোলার আছে, কিন্তু না, এই কন্ট্রোলারের এফএক্স আইডি শুধু এই কন্ট্রোলারের মেথডই ইউজ করতে পারবে। তার মানে আপনার ইনিশিয়ালাইজ ওয়ান অ্যাকশন, তারাই শুধু এফএক্স আইডি কে অ্যাক্সেস করতে পারবে, কারণ এফএক্স আইডি গুলো প্রাইভেট ফিল্ড। এই কারণে সো ইট ইজ ইম্পর্টেন্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য স্কোপ। কেন প্রাইভেট, কেন পাবলিক না ইত্যাদি, এগুলো অন্য ইস্যু। এগুলো হচ্ছে আপনার, আমরা এগুলো নিয়ে আলাপ করবো, কিন্তু আগে বেসিকটা একটু জেনে নিই। ওকে, তো তাহলে এটা হচ্ছে প্রাইভেট স্কোপ। ওকে, কলাম পাইলেন কই আপনি? হোয়ার ইজ দ্য কলাম? হ্যাঁ সেটা বলেন, নাম্বার অফ কলাম টেক্সট, এটা অবজেক্টের নাম, তো অবজেক্টিভ ওটার ফিল্ড হচ্ছে টেক্সট। তো টেক্সট, ওই জন্য আপনি গেট টেক্সট টেক্সট ইউজ করেন। তো টেক্সট নামে একটা ফিল্ড আছে which is a string in text field class। ভ্যালুস নামে একটা ফিল্ড আছে which is a 2D integer array in matrix class। তাহলে ম্যাট্রিক্স ক্লাসে একটা 2D integer array ফিল্ড, টেক্সট ফিল্ড ক্লাসে একটা স্ট্রিং ফিল্ড হিসেবে আছে যার নাম হচ্ছে টেক্সট, লেভেল ক্লাসেও একটা স্ট্রিং ফিল্ড হিসেবে আছে যার নামও টেক্সট। ওই জন্য লেভেলে আমরা সেট টেক্সট করে ফিল্ডটাকে আপডেট করি, টেক্সট ফিল্ডে গেট টেক্সটের মাধ্যমে ফিল্ডের ভ্যালুটা বের করে নিয়ে আসি। তা আপনি যেটা টাইপ করতেছেন টেক্সট ফিল্ডে, ওটা টেক্সট ফিল্ডের ফিল্ডে গিয়ে স্টোর হচ্ছে, which is a string। লেভেলে আপনি যে টেক্সটটা দেখতেছেন সেটা আসলে লেভেলের একটা ফিল্ড থেকে আসতেছে যার নামও টেক্সট স্ট্রিং। তাহলে ওই টেক্সটটাকে আপডেট করতে হলে ওই ফিল্ডটাকে আপডেট করতে হবে। আমরা বলি যে লেভেলের ডট সেট টেক্সট, বা টেক্সট ফিল্ডের স্ট্রিং এ কি আছে সেটা যদি আমি বের করে আনতে চাই, তাহলে ওই টেক্সট ফিল্ডের আইডি ডট গেট টেক্সট। কিন্তু সেগুলো টেক্সট ফিল্ড ক্লাসের ফিল্ড বা লেভেল ক্লাসের ফিল্ড, সেগুলো আমার কন্ট্রোলার ক্লাসের ফিল্ড না। পুরো টেক্সট ফিল্ড অবজেক্টটা আবার কন্ট্রোলার ক্লাসের ফিল্ড। ভ্যালুস হচ্ছে ম্যাট্রিক্স ক্লাসের ফিল্ড, আবার এই ম্যাট্রিক্স অবজেক্ট এম হচ্ছে কন্ট্রোলার ক্লাসের ফিল্ড। এখন কি আপনার এসএসডি একটা ক্লাস হতে পারে না, বা র্যাম একটা ক্লাস হতে পারে না? তাহলে র্যামের একটা অবজেক্ট হতে পারে না, এই যে এতটুকু সাইজ, চিরুনির মতো দেখতে, এই পকেট চিরুনির মতো দেখতে, ওটা কি একটা ফিজিক্যাল অবজেক্ট, তাই না? তাহলে ওটার টাইপ কি? র্যাম। কিন্তু ওই র্যামটা আবার এই ল্যাপটপ ক্লাসের ফিল্ড না, তাহলে বুঝতেছেন না কেন? তাহলে র্যাম হচ্ছে ল্যাপটপ ক্লাসের ফিল্ড, কারণ ল্যাপটপ ক্লাসের ভেতরে একটা র্যাম আছে। তাহলে র্যাম ক্লাসের অবজেক্ট itself is a field of matrix class. String ক্লাসের অবজেক্ট called name is a field of employee class. 2D ইন্টিজারের একটা অবজেক্ট values is a field of matrix class. আবার ম্যাট্রিক্সের অবজেক্ট m is a field of a controller class. তো এটা তো অবজেক্ট ওরিয়েন্টেড। আপনার এটা কি? এটা কি যেটার উপর বসে আছেন, এটা কি? চেয়ার। তাহলে এখানে কি আছে? অ্যারে অফ চেয়ার বা লিস্ট অফ চেয়ার। তাহলে এই লিস্টটা ফিল্ড অফ দ্য ক্লাসরুম ক্লাস। এই যে ক্লাসরুম, এটাও তো একটা অবজেক্ট। তাহলে ক্লাসরুম নামে যে একটা ক্লাস বানিয়েছেন, তার ফিল্ড হিসেবে আপনি একটা লিস্ট অফ চেয়ার রেখেছেন। তাহলে ওই লিস্টটাই কিন্তু ক্লাসরুম ক্লাসের ফিল্ড। আবার এই চেয়ার ক্লাসের মধ্যে স্ক্রু আছে 10টা। স্ক্রু তো একটা ক্লাসের অবজেক্ট, স্ক্রু ক্লাসের 10টা অবজেক্ট, সেটা আবার চেয়ার ক্লাসের ফিল্ড। That is how the complex objects are created. A car is a complex object. A computer is a complex object. It has lots of components, and the components themselves are objects of different class. তো এখানে ক্লাসগুলোর মধ্যে হ্যাজ এ রিলেশনশিপ হচ্ছে, যেটা আমরা ক্লাস ডায়াগ্রামে দেখাতে হবে।
যাই হোক, আমরা আমাদের টপিকে থাকি। তাহলে প্রাইভেট স্কোপ যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে মোস্ট কন্ট্রোলড লিস্ট অ্যাক্সেস, ওকে, ফ্রম আউটসাইড, লিস্ট অ্যাক্সেস ফ্রম আউটসাইড, ওকে, অফ দ্য ক্লাস। মোস্ট কন্ট্রোল কেন? এই ক্লাসের মেথড ছাড়া আর কেউ এই মেম্বারকে ইউজ করতে বা অ্যাক্সেস করতে পারবে না। আচ্ছা, if the member is a private field, it can directly read write by the methods of the same class only. If the member is a private method, it can be called by sibling methods of the same class only. That is the meaning of private scope. Okay? ঠিক আছে? Okay. Protected scope হচ্ছে আমরা এখন বুঝবো না unless we discuss on inheritance. We will discuss it once we start discussing inheritance. কাজে আপাতত স্থগিত, but it is also a scope. নেক্সট হচ্ছে প্যাকেজ স্কোপ। প্যাকেজ স্কোপ হচ্ছে মানে এই প্রাইভেট হচ্ছে সবচেয়ে ডিজিট, মোস্ট কন্ট্রোল। আপনার প্যাকেজ প্রোটেক্টেড হচ্ছে প্যাকেজ প্রাইভেটের থেকে একটু বেটার, কিছুটা এক্সটার্নাল অ্যাক্সেস দেয়, সে কিছুটা দেয়, সবাইকে দেয় না, এই জন্য প্রোটেক্টেড। আর প্যাকেজ হচ্ছে উইদিন দ্য ফোল্ডার অ্যাক্সেস ইজ ওপেন, উইদিন দ্য ফোল্ডার, এই জন্য এটার নাম প্যাকেজ স্কোপ। ওকে, তাহলে এটা প্রোটেক্টেড থেকে আর ওকে, তাহলে এটাকে আমরা প্রাইভেট প্লাস প্লাস বলে রাখি। ওকে, মানে একটু বেশি এক্সট্রা। হ্যাঁ, প্যাকেজও সেটা হতে পারে, কিন্তু প্রোটেক্টেড হলেই যে সেটা প্যাকেজে থাকবে সেটা নাও হতে পারে। দিব, কিন্তু এখন জাস্ট আমরা একটু বুঝি, এক্সাম্পল দিয়েই তো আমি বুঝাবো, অসুবিধা নেই। এক্সাম্পল দিব ইন্টেলিজেন্ট, এখানে আমরা বুঝে নিই প্যাকেজটা কি। If the member is a package field, it can be directly read-write by the methods of the same class, of course, and methods of other classes of the same package. If the member is a package method, it can be called by sibling methods of the same class, of course, and methods of other classes of the same package. আর যদি পাবলিক হয়, least control, okay, most access from outside, okay. If the member is a public field, it can be directly read by any method of any class of any package. If the method is public, it can be called by any method of any class of any package. Okay? So note, by default, as per OP convention, we will keep the scope of fields as private. There are few exceptions. There are few exceptions whose context will be discussed later. So typical idea হচ্ছে যে আপনার ফিল্ডকে আপনি প্রাইভেট রাখবেন, and by default মেথড কি হবে বলেন? না, we'll keep the scope of the methods as public. তা আপনি যখন এই নতুন প্রজেক্ট বানান, এই যে অ্যাপ্লিকেশনে যান, এই যে পাবলিক ক্লাস হ্যালো অ্যাপ্লিকেশন, পাবলিক ভয়েড মেইন, ক্লাস পাবলিক, কিন্তু আমি বলছি পাবলিক ভয়েড স্টার্ট, তাই না? তাহলে আপনার মেথডগুলো টিপিক্যালি
ফিল্ডস গুলো টিপিক্যালি প্রাইভেট। কোশ্চেন হলো হোয়াই। স্যার আমাকে আসলে অনলাইন মানুষ আমার জিনিস এডিট করবে আপনার স্টুডেন্ট ক্লাসের ভেতরে অ্যারে অফ গ্রেডস গুলো রাখা আছে, ঠিক আছে? আপনার গ্রেডস গুলো ধরানো আছে এখানে। এখন আপনি কি চাইবেন যে আপনার গ্রেডস গুলো এক্সপোজ থাকুক, এনিবডি ক্যান রিড ইট? এটা আপনি চাইবেন? নো। তাহলে কিন্তু গ্রেড গুলো যদি কেউই ইউজ করতে না পারে, তাহলে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ হ্যাভিং দ্যাট? গ্রেডগুলোর তো কোনো না কোনো ইউজ থাকতে হবে, নাহলে ওই ফিল্ড আপনি রাখছেন কেন? তাহলে ওটা ইউজ কি? ট্রান্সক্রিপ্ট জেনারেট করার জন্য। কিন্তু সেটা তো আপনি ওপেন রাখবেন না। সো স্টুডেন্ট ক্লাসের মেথড generate transcript বা view transcript method can only use that grade. So that's why they are private. So data hiding, okay? সহজ এই কি বলে আপনার ওই যে কি বলে বাসের টিকিট কাটে, কি ট্রেনের টিকিট কাটে, সহজ রেল সেবা। আচ্ছা ধরেন যে সহজ.com থেকে এখন নাই, কিন্তু আমি সহজের কথাটা বলছি কেন আপনারা রিলেট করতে পারবেন। সহজ তো আপনারা বাসের জন্য ইউজ করছেন। সহজ.com অ্যাপ্লিকেশনটা কারা কারা ইনস্টল করছেন আপনাদের মোবাইলে? মাত্র একজন, দুইজন, ওকে। যখন ইনস্টল করেন ও আপনার অ্যাক্সেস চায় না? কিসের অ্যাক্সেস চায়? ফোন নাম্বার তো দিতেই হবে, গ্যালারি, তা কন্টাক্ট। তা আপনি বাস টিকিট কাটতেছেন, ওয়াই অন আর্থ সহজ নিড টু নো আপনার ফ্রেন্ড লিস্টে কারা আছে? এটা না না, আপনি আপনার পারপাসের সাথে এটা লজিক্যাল না, তাই না? তো তার মানে আপনার যদি এই কন্টাক্ট লিস্ট যদি পাবলিক থাকে, সহজ আপনার কাছে অ্যাক্সেস না চেয়ে এই ওটা রিড করে ফেলতে পারবে। সে আপনার কাছে অ্যাক্সেস চাচ্ছে কেন? কারণ ওটা আপনার প্রাইভেট, আপনি অ্যালাউ না করলে এটা সে অ্যাক্সেস করতে পারবে। সো ফর দ্য ডেটা প্রোটেকশন অফ আনঅথরাইজড আনসলিসিটেড অ্যাক্সেস, অফকোর্স আপনার এনআইডি ইনফরমেশন, ভোটার আইডি ইনফরমেশন, এটা তো অ্যাক্সেস দিতে হয়, বাট ইজ ইট ওপেন? আপনি ওয়েবসাইটে ঢুকেই আমার এনআইডি ইনফরমেশন দেখতে পারবেন? পারবেন না, ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস। কিন্তু আমি একটা সিম কিনতে যাই গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ারে, ও কিন্তু ঠিকই আমার এনআইডি নাম্বার দিয়ে আমার ডাটা দেখতে পাবে, এবং অলসো ইট ক্যান ম্যাচ দ্য ফিঙ্গারপ্রিন্ট। আমি ওই ওই কল সেন্টারে কি বলে কাস্টমার কেয়ারে যখন আমার ফিঙ্গারপ্রিন্ট দিব স্ক্যানারে, ওইটা এনআইডি সার্ভারের ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করে আমাকে বলবে যে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ, অথবা এটা ভুয়া লোক, এই এনআইডি এই লোকটা আসলে এনআইডি এটা না, কারণ ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে না। তো তাহলে অ্যাক্সেস তো আছে, কিন্তু সবার কি আছে? না। তাহলে অ্যাক্সেস দিব না তা না, কিন্তু I also want to prevent unwanted or unsolicited access, unauthorized access. এটা করার একমাত্র উপায় হলো keep the data private. ওকে? এখন বলেন যে ম্যাথ, তাহলে আমরা কি are you convinced why you should keep the fields private? Okay, now you justify why the methods should be public typically. So that লাগতেও পারে, কিন্তু আমি মানে ডাইরেক্ট অ্যাক্সেস দিব না। এখন ধরেন আপনার সিজিপিএ, আপনি আমার কাছে আসছেন অ্যাডভাইজিং এর জন্য, যে স্যার আমার তো প্রফেশনে পড়ে আছি বা প্রফেশনের নাই, কিন্তু আমার টার্গেট হলো 3.5 সিজিপিএ মিনিমাম উঠানো, আমার তো এখন 3.28, এই হচ্ছে আমার কারেন্সি, আমার এখন তাইলে, বা ধরেন আমার টার্গেট তো সিজিপিএ 3.5 উঠানো, কিন্তু আমি তো আসলে ভালো করতে পারতেছি না, এই গত 2-3 সেমিস্টারে এই প্রবলেম সেই প্রবলেমের কারণে আমার একটু। তো তখন আমার প্রথম কোশ্চেন কি হবে, আপনার সিজিপিএ এখন কত? তো এই প্রশ্নটা আমি করবো না আপনাকে, কিন্তু আমি আপনার ইন্ডিভিজুয়াল গ্রেড জানি না,
আপনি তখন আমাকে বলবেন স্যার আমার কারেন্ট সিজিপি 3.28, তাইলে ওই যে ওই মুহূর্তে আপনার নাম বলেন, আজমল হচ্ছে একটা অবজেক্ট, একজন অবজেক্ট। তাহলে আজমল ডট গেট সিজিপিএ মেথড আমি কল করলাম, ফ্যাকাল্টি ক্লাসের একটা মেথড। ফ্যাকাল্টি ক্লাসের একটা মেথড হচ্ছে অ্যাডভাইস স্টুডেন্ট। অ্যাডভাইস স্টুডেন্ট মেথডের ভেতরে কল করা হলো আজমল ডট গেট সিজিপিএ। সো I am not accessing the grades directly, but because those are private in student class, but get CGPA method যদি পাবলিক আছে বলে আমি ওটাকে কল করতে পারলাম। সো আমার এখন একটা সিজিপিএ ক্যালকুলেট করা দরকার, সো গ্রেডের অ্যাক্সেস দরকার। তো এখন গ্রেডের অ্যাক্সেস আপনার গ্রেডের অ্যাক্সেস আপনার ক্লাসের মেথডই করছে। সো আপনি জানেন যে the data are accessed the way it is supposed to be accessed. কিন্তু আপনি আপনার বন্ধুকে আপনার গ্রেডের অ্যাক্সেস দিয়ে রাখছেন যে দোস্ত আমার সিজিপিএ একটু ক্যালকুলেট করে আর স্যারকে ইমেল করে দিস। তা আপনার বন্ধু, আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, উনি আপনার একটা এ আগে মাইনাস বসাই দিল, ওটা হয়ে গেল এ মাইনাস। তা আপনার এ তো এ মাইনাস হওয়ার কথা না, কিন্তু যেহেতু আপনি এটা পাবলিক করে রাখছেন, আপনার হিতাকাঙ্ক্ষী ওটাকে এ মাইনাস করে দিছে, তা আপনি জানলেনও না। তা আপনি অ্যাক্সেস দিচ্ছেন ফর দ্য কন্ট্যাক্টস, কিন্তু আপনি জানেনই না যে এই কন্ট্যাক্ট নিয়ে সে কি করতেছে। তার এই জন্যই তো আপনি আপনার ফিল্ডকে ডাটাকে ডাইরেক্ট রিড রাইট করতে দিবেন না। রিড রাইট করতে হলে আপনার মেথডের মাধ্যমে করতে হবে। আপনার মেথড আপনার ডাটা নিয়ে এমন কিছু করবে না যেটা আপনার জন্য হার্মফুল। আপনার মেথড তো আর একে এ মাইনাস করবে না, বন্ধু মেথড করতে পারে। আপনার নিজের মেথড কি একে এ মাইনাস করবে? করবে না। তো তাহলে মেথডগুলো রাখতে হবে যাতে আদার্স ক্যান ইউজ মাই ডেটা। কেউই যদি ইউজ করতে না পারে তাহলে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ হ্যাভিং দ্যাট ক্লাস? আমি একটা ক্লাস বানায় রাখলাম ক্যালকুলেটর, এই ক্যালকুলেটরকে কেউ ইউজই করতে পারে না, কারণ ক্যালকুলেটরের যে মেথডগুলো আছে অ্যাড, সাবট্রাক্ট, স্কয়ার রুট, এগুলো সব প্রাইভেট মেথড। তাহলে ক্যালকুলেটর ক্লাসের স্কয়ার রুট হয়তো ক্যালকুলেটর ক্লাসের আরেকটা মেথডকে ইউজ করবে, বাট ইট হ্যাজ নো প্র্যাকটিক্যাল ইউজ। প্র্যাকটিক্যাল ইউজ হচ্ছে একটা এমপ্লয়ি, একটা অ্যাকাউন্টেন্ট ক্লাস ক্যালকুলেটরের মেথডগুলোকে কল করবে। একজন ফ্যাকাল্টি ক্লাসের অবজেক্ট, ফ্যাকাল্টি ক্লাসের মেথড থেকে স্টুডেন্ট ক্লাসের কিছু মেথডকে কল করা হবে, কিছু, সব না। এইভাবে জিনিসগুলো হয়। দ্যাটস ওয়াই ফাংশনালিটি আমি এসি কে বলতেছি টেম্পারেচার বাড়াও, আমি যদি এসি কে বলতেই না পারি টেম্পারেচার বাড়াও, ওই মেথড থাকলেই কি না থাকলেই কি, ওই ক্যাপাবিলিটি এসির মধ্যে আছে কি না, ইট ইজ ইররিলেভেন্ট ইফ আই ক্যানট অ্যাকচুয়ালি টেল দ্য এসি টু ডু দ্যাট। তাহলে আমি যে রিমোট দিয়ে ওকে বলতেছি, অ্যাকচুয়ালি আই এম কলিং দ্য মেথড যে ইনক্রিজ টেম্পারেচার, তাহলে ওটা যদি পাবলিক মেথড না হয় আমি এটা কলই করতে পারবো না। তো যদি কলেবল না হয়, ওর ইনক্রিজ টেম্পারেচার মেথড থাকলেই আমার কি, না থাকলে আমার, ইটস পয়েন্টলেস। দ্যাটস ওয়াই উই কিপ দ্য মেথডস পাবলিক। আর এই যে প্রাইভেট ডাটা, এটাকে ম্যানেজ করার জন্য পাবলিক মেথডস একসাথে আমরা ক্লাসের মধ্যে একটা ক্যাপসুলের মধ্যে ভরে ফেলছি, সো উই কল ইট এনক্যাপসুলেশন। ওকে, ডেটা হাইডিং এন্ড এনক্যাপসুলেশন, ইটস এ ফিচার অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। Okay, that's the default convention. The data should be hidden, doesn't mean forbidden, hidden. Okay, with authorized access. How? With the help of public methods of the very same class, so that you are sure there is no unwanted code, malicious code in that method, because it is your own method. কিন্তু আপনি পাবলিক রাখলে you are allowing any third party class object a methods to use your data. Now you don't know what code is there. আপনার মেথডের নাম হয়তো ইনোসেন্ট, যে প্রিন্ট, কিন্তু আসলে ও হয়তো আপনার ওখানে একটা ম্যালওয়্যার ইনস্টল করে দিচ্ছে অ্যাক্সেস দেওয়ার সাথে সাথে, তা আপনি সেটা জানেন না, কিন্তু আপনার নিজের মেথড হলে আপনি শুধু প্রিন্টই করবেন। So you know the safety of data is ensured because it is accessed by your own methods only.
Okay, so it's a standard feature of object-oriented programming, data hiding and encapsulation. So our model class, all the fields will be private, that will keep convention, and all the methods will keep as public. বাট কন্ট্রোলার ক্লাসের ক্ষেত্রে যেটা হয়, কন্ট্রোলার ক্লাসের মেথডগুলো যদি আপনি একটু দেখেন, কন্ট্রোলার ক্লাসের এই ফিল্ডও কিন্তু প্রাইভেট, মেথড কিন্তু এগেন পাবলিক। তাহলে এই কনভেনশন আমরা ফলো করব, ঠিক আছে? তাহলে আমরা প্রাইভেট, প্যাকেজ এবং পাবলিক বুঝতে পারলাম। প্রোটেক্টেড আমরা ইনহেরিটেন্স যখন আলাপ করব তখন আমরা, আর ইনহেরিটেন্স মানে এক্সটেনশন অফ ক্লাস। Okay, you have a class with 10 fields and 20 methods. That class is fantastic. But tomorrow you need requirement change. You need to add 2 more functionalities. আপনার 20টা মেথড আছে, কিন্তু আরো 2টা মেথড অ্যাড করা দরকার, বা আরো 2টা ফিল্ড অ্যাড করা দরকার। তখন আপনি ক্লাসটাকে মডিফাই করতে পারেন, কিন্তু আপনার ডাটাবেজে যে হাজার হাজার এক্সিস্টিং অবজেক্ট আছে, ওদের টাইপ কই পাবেন ক্লাস মডিফাই করলে? তাহলে ওই ক্লাসটা থাকবে, কিন্তু আপনি এই ক্লাসটাকে এক্সটেন্ড করবেন। Okay, with those extra field and extra method, you don't need to reinvent the entire wheel. আপনার এক্সিস্টিং ক্লাসে 10টা ফিল্ড, 20টা মেথড আছে এবং এদের হাজার হাজার অবজেক্ট ডাটাবেজে তৈরিও করা আছে। তাহলে অবজেক্টগুলো যাতে ইউজ করা যায়, টাইপটা থাকতে হবে। সো টাইপটাকে আমি চেঞ্জ করতে পারবো না। whenever you modify your class, the type is changed. কিন্তু আপনি তো অলরেডি অবজেক্ট ক্রিয়েট করে ফেলছেন, রানিং সিস্টেম, সো আপনি এটা চেঞ্জ করতে পারবেন। কিন্তু এই একটা এক্সট্রা ফিল্ড আর 2টা এক্সট্রা মেথডের জন্য পুরো ক্লাসটাকে নতুন করে তৈরি করারও দরকার নেই। You can simply extend it and tell these are the extra field and extra methods. That is called extension of class. That is inheritance. ওখানে আপনার প্রোটেক্টেড স্কোপটা আসবে। ফর এক্সটেন্ডেড ক্লাসে আপনার ইনহেরিটেড ক্লাস থেকে কতটুকু অ্যাক্সেস করতে পারবেন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি প্রোটেক্টেড। বাট ওটা আমরা ইনহেরিটেন্সের সময় আলাপ করব। সো নাও কাম ব্যাক টু দ্য ম্যাট্রিক্স। তাহলে আমাদের হয়ে গেল এখন আসেন আমরা আমাদের ম্যাট্রিক্স ক্লাসে ফেরত যাই। আমাদের ফিল্ড ছিল, আমরা জানি যে 1D অ্যারে, 2D অ্যারে ডট লেন্থ, 2D অ্যারে হলে নাম্বার অফ 1D দিবে, 1D হলে নাম্বার অফ এলিমেন্টস দিবে, ওকে, এটসেট্রা। সো দ্যাটস হাউ উই হ্যাভ সেট ম্যাট্রিক্স অ্যান্ড শো ম্যাট্রিক্স, ওকে। আচ্ছা, তাহলে এইভাবে আমি আমার কাস্টম মেথড আমি অনেক কিছুই রাখবো ম্যাট্রিক্সে, যেমন সেট ম্যাট্রিক্স, শো ম্যাট্রিক্স, ওকে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, অ্যাড ম্যাট্রিক্স, সাবট্রাক্ট ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট, ইনভার্স, এটসেট্রা। বাট এর বাইরেও প্রত্যেকটা ক্লাসের জন্য কিছু ডিফল্ট মেথড আমাকে রাখতে হবে, ওকে। তো এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সেটা হলো এই আপনাদের এই কনস্ট্রাক্টর, গেটার, সেটার, টু স্ট্রিম, ওকে। এগুলো একটু আমাকে মনে করাইতে হবে না, সিকোয়েন্সিয়ালি আছে এটা। তাহলে এখন আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। জি জি, মডেল ক্লাস, ইটস নট কন্ট্রোলার ক্লাস। আপনি যদি এখন একটা ম্যাট্রিক্স, এখন আপনি ধরেন আপনার এই কোর্স ম্যানেজমেন্টের উপর একটা অ্যাপ্লিকেশন বানালেন, হ্যাঁ, তো সেখানে তো আপনার এই 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 ম্যাট্রিক্স একটা আপনার ক্লাস থাকতেই পারে, তাই না? আপনি ম্যাট্রিক্স অপারেশন অ্যাপ্লিকেশনের থ্রুতে করবেন, এটা আপনি সেভ করে রাখতে পারেন, পরে আবার কন্টিনিউ করতে পারেন, তাই না? গেম যেমন সেভ করে রাখা যায়, কন্টিনিউ করা যায়। আপনার লার্নিং এক্সপিরিয়েন্সটাকে আপনি সেভ, আপনি কিছু অবজেক্ট ডাটা তৈরি করছেন, ওই অবজেক্টগুলো আপনি পরবর্তী অপারেশন ইউজ করতে চান, তাহলে কালকে আবার নতুন করে অবজেক্ট বানাবেন, তা আপনি তো তখন বিরক্ত হবেন, তাই না? আপনি অলরেডি অবজেক্ট বানাই ফেলছেন, সেগুলোতে আপনি অ্যাডিশন টেস্ট করছেন, কালকে আপনি সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন টেস্ট করতে চান, তাহলে অবজেক্টগুলো তো আপনি রিইউজ করতে পারেন, তাই না? So any type that you create which is not a controller class is your model class, represents your। এখন সব মডেল ক্লাস যে আপনি স্টোর করবেন তাও না, যেমন ইউটিলিটি ক্লাস, ক্যালকুলেটর ক্লাস তো আপনি অবজেক্ট স্টোর করবেন না, তাই না?
কিন্তু যদি ক্যালেন্ডার ক্লাসের অবজেক্ট হয় সেটা আপনি স্টোর করবেন, কারণ ওখানে ইভেন্ট ফিল্ড থাকবে, ওগুলো তো স্টোর করে রাখতে হবে। সো ইট ডিপেন্ডস অন দ্য কনটেক্সট অ্যান্ড দ্য অ্যানালাইসিস। এখন আমরা এটা করলাম, এখন আমাদের ডিজাইনটাতে চলে যাই। ওপেন ইন সিন বিল্ডার কি ছিল আগে একটু দেখে নেই। আচ্ছা, তো হ্যাঁ ঠিক আছে, কিন্তু এইটা তো আসলে আমরা সময় ছিল না বলে তাড়াহুড়ো করছিলাম। ইটস নট এ প্রপার ভিউ ফর ম্যাট্রিক্স অপারেশন। তাহলে ম্যাট্রিক্সের অপারেশন আমরা যেগুলো বললাম, সাম অফ দেম আর বাইনারি অপারেশন which require two matrices, some of them are unary operation, যেমন finding determinant of a matrix, it's a unary operation. Transposing a matrix is a unary operation, but addition, subtraction, multiplication are binary operation. তাহলে আপনার এখানে সবগুলো অপারেশনকে যদি আপনি অ্যাকোমোডেট করতে চান, you need two matrices. তাহলে আপনি দুইটা ম্যাট্রিক্স নেবেন। How many rows for first matrix? আপনি বলেন, এটা আপনার হোমওয়ার্ক থাকলো। ইনভার্স কি ইউনারি না বাইনারি? ডিটারমিনেন্ট ইউনারি না বাইনারি? ইনভার্স মানে শিওর তো আপনি? আবার হোপ, এখন যদি বলা যায় হোপ তাহলে তো হবে না। ইউনারি অপারেশন মানে ওয়ান অপারেন্ট, তা আপনি ট্রান্সপোজ করতেছেন, একটা অবজেক্ট নিয়ে কাজ হচ্ছে, তো ওয়ান অপারেন্ট। বাইনারি মানে দুইটা অবজেক্ট নিয়ে যখন কাজ করবেন বাইনারি অপারেন্ট। একটা হলে ইউনারি হবে, দুইটা হলে বাইনারি হবে। ইনভার্স কি দুইটা দিয়ে হয় না একটা দিয়ে হয়? তাহলে হাউ মেনি রোজ ফর ফার্স্ট ম্যাট্রিক্স এন্ড হাউ মেনি কলামস? ওকে, তো এইটাকেই আমরা আবার ডুপ্লিকেট করতে পারি ফর সেকেন্ড ম্যাট্রিক্স। ডুপ্লিকেট সবগুলো হয় নাই বোধ হয়। সেকেন্ড ম্যাট্রিক্স, আমাদের যে জেনারেট ম্যাট্রিক্স এন্ড শো, ও আমাকে কি জেনারেট করছে? গত ক্লাসে আমরা যেটা ডেমো দেখছি, বলেন তো ও কি জেনারেট করে দেখেছে আমাকে? র্যান্ডম নাম্বার। ওকে, বাট ইজ ইট দ্য কেস অলওয়েজ? মানে অলওয়েজ should a matrix have a random number? It also can be। তাহলে আপনি ইউজারকে দুইটা অপশনই দিতে পারেন, পারেন না? তো তাহলে you can give a checkbox to user যে do you want to give the matrix element as input, and ওটা আনচেক থাকলে অটো জেনারেট হবে। তাহলে আপনি একটা চেকবক্স আনতে পারেন, চেকবক্স। তাহলে চেকবক্সের টেক্সট কি হতে পারে? মানে do you want to input the matrix elements? Okay, so do you want to give input of matrix elements? এটা ওকে আপনি প্রশ্ন করলেন, ঠিক আছে? তাহলে রান টাইমে ও যদি বলে যে হ্যাঁ ঠিক আছে, ফার্স্ট ম্যাট্রিক্স 3/3, সেকেন্ড ম্যাট্রিক্স অলসো 3/3, I want to give input,
তাহলে কি করবেন? ভ্যালুগুলো how will you take that input? হ্যাঁ, text field how many? নাম্বার তো আমি দিয়ে দিয়েছি 3/3, ধরেন এটা 3/3, এটা 2/2. How many text field you will place? এখানে 9টা আর এখানে 4টা, 13টা ইনপুট নিতে হবে. Will you place 13 text field here? No, we cannot. Because এই 3/3, 2/2, it is a runtime decision. আর text field বসাইতে হবে আপনাকে ডিজাইন টাইমে. So how do you know? Not only that, but also you cannot fix it. Fix যদি করেন তাহলে ইউজারের কাছে চাচ্ছেন কেন? তাহলে আপনার একটা টেক্সট ফিল্ড দিয়ে আপনাকে সবগুলো ইনপুট নিতে হবে. তাহলে আপনি এখন একটা লেভেল দেন যে এন্টার, না রান টাইমে তো আপনি ইনপুট গুলো দিবেন যে 2/3 বা 3/3, এটা তো রান টাইমেই দিচ্ছেন আপনি. এতগুলো টেক্সট ফিল্ড আপনি বসাবেন কেন? আপনার কি এতগুলো টেক্সট ফিল্ড বসানোর জায়গা আছে? আর বসালেও তো সেটা ইট উইল নট লুক গুড. আপনার তো রিয়েল এস্টেট লিমিটেড, আপনার উইন্ডো সাইজটা হচ্ছে রিয়েল এস্টেট. তা আপনার 5 কাঠার প্লটে যদি আপনি এখন 20 কাঠার জিনিস বসাইতে চান, 5 কাঠার প্লট আপনি কয়টা বেডরুম বানাবেন? ম্যাক্সিমাম 3টা 4টা. 5 কাঠার প্লটে যদি আপনি 20টা বেডরুম বানাতে চান, it doesn't look good. It will very clumsy and unusable. So therefore আপনার ডিজাইনটা একটা নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে. তাহলে আপনি একটাই দেন, দিয়ে একটা লেভেলে আপনি ইউজারকে প্রম্পট করেন যে এন্টার ম্যাট্রিক্স এলিমেন্টস. ওকে, এটা 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 এখানে আপনি, আমি এখানে ধরেন একটুখানি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ল্যাভেন্ডার. ল্যাভেন্ডার স্পেলিং কি? এলে DER. চলে আসছে. এখন আমি এখানে একটা সিঙ্গেল টেক্সট ফিল্ড রাখতে পারি. করতে পারেন দুইটা মেডিসিন, দুইটা করতে পারেন. একটাতেই ও আপনাকে বলবে যে এন্টার এলিমেন্ট অফ ফার্স্ট ম্যাট্রিক্স, ছিল আবার বলবে সেকেন্ড ম্যাট্রিক্স, সেটাও করতে পারেন. তো দুইটাটা আপনার জন্য হোমওয়ার্ক থাকলো, আমি একটা দিয়ে দেখাই. আচ্ছা, তাহলে এখানে আমি ইনপুট দিব. তো এখন আমি এখানে বললাম 2/2 বা 2/3, 3/4. তাহলে এখানে অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন সবই হবে. সাবট্রাকশন অ্যাডিশন হবে না, মাল্টিপ্লিকেশন হবে. যাই হোক, এখন আমি এটা দিলাম যে হ্যাঁ আমি ইনপুট দিতে চাই. তো এখন এই যে 11 দিলাম, এটা কার ভ্যালু? ফার্স্ট ম্যাট্রিক্সের 0 0 এর ভ্যালু. পরের ভ্যালু এটা কই যাবে? 11 যে দিলাম এটা কই যাবে? তাহলে কি করব? আমার এখানে তো কিছু নাই. ইন্টারপ্রেস করতে পারেন, কিন্তু এটা ইউজারকে তো জানতে হবে যে ইন্টারপ্রেস করতে হবে, ইনটিউটিভ না. তাহলে আপনি একটা বাটন দিতে পারেন যে অ্যাড এলিমেন্ট টু ম্যাট্রিক্স. তাহলে ওটা একদম এক্সপ্লিসিট হয়ে গেল. I am showing you some design idea, but you don't need to stick to that. You have your own innovations, okay? দিতে পারি. তো তখন আবার ওকে ট্র্যাক রাখতে কয়টা দিলাম, তাই না? আপনি তো দিচ্ছেন 3/3, 9টা. ওই যদি 10টা দেয়, 8টা দেয়, 8টা দিয়ে যদি আপনি এন্টার দিয়ে দেন, তো কমা দিলে ট্র্যাক রাখা মুশকিল, ওটা স্ক্রল করতে থাকবে. ভ্যারিয়েশন দিতে পারেন. তো সেটাই বললাম যে ইমাজিন ইটস ইউর, মানে স্কাই ইজ দ্য লিমিট ডিজাইনের জন্য. এগুলো আপনারা টেস্ট করবেন. আমি একটা দেখাচ্ছি, আপনারা আরেকভাবে করবেন, আরো বেটার ওয়েতে করবেন. তাহলে এখানে আমি বললাম যে অ্যাড এলিমেন্ট টু ম্যাট্রিক্স. নাও হোয়াট করলাম? এখন এই ম্যাট্রিক্স দুইটা নিয়ে আমি কি করব? Matrix created, what will I do with them? What are the operations? I can show them bare minimum in my level. Show
transpose and show, add and show, find determinant and show, okay, multiply and show ইত্যাদি। তাহলে এগুলো যদি আমি enable করতে চাই কি করতে হবে? How many? 7-8 বাটন, যে কয়টা অপারেশন। add operations এ আমরা arithmetic অপারেশন আমরা 4টা বাটন রেখেছিলাম, addition, subtraction, multiplication, division, আরো বাড়াতে পারেন, তাই না, মডুলাস এটসেট্রা। তো এই এত বাটন ইজ অলসো নট প্রফেশনাল। এটা আমরা করেছিলাম যে আমাদের ফার্স্ট প্রজেক্ট। সো আপনাকে রিয়েল এস্টেটের অ্যাস্থেটিক এই জিনিসগুলো মাথায় যদি রাখেন, আপনি একটা ড্রপ ডাউন লিস্ট দিতে পারেন, all the operations will be there and keep an execute button beside that. তাহলে সিলেক্ট দ্য অপারেশন, এক্সিকিউট, তাহলে খুব নিট অ্যান্ড ক্লিন একটা ডিজাইন হবে। আর আপনি যদি বাটন দেন তাহলে তো সে মাল্টিপল বাটন ক্লিক করতে পারবে, অথবা আপনি রেডি বাটন দিতে পারেন, তাহলে যে কোনো একটা অপশন সিলেক্ট করে এক্সিকিউট বাটনে ক্লিক করতে পারেন। তাহলে রেডি বাটনে তো জায়গা লাগবে খানিকটা, এই জন্য ড্রপ ডাউন লিস্ট ইজ বেটার। তাহলে আমরা একটা ড্রপ ডাউন লিস্ট নিয়ে আসি, কম্বো বক্স, চয়েস বক্স। আমরা এখানে কম্বো বক্স টানলাম, ঠিক আছে। কম্বো বক্স থেকে আমরা অপারেশন সিলেক্ট করব and then we will have a execute button. Execute operation. Okay. এখন আমার কি লাগবে? এখন আমার যেটা লাগবে একটা ডিসপ্লে এরিয়া। তাহলে আমি এখন একটা লেভেল নিয়ে আসি এখানে, এইটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই লেভেলে, হ্যাঁ। So now the output area is visible. এটা কি আছে, লেফট সেন্টার করা আছে, আমি এটাকে টপ লেফট করে দিই, লুকস গুড। আর এই টেক্সটের তো প্রয়োজন নাই, এটা আমি ডুপ্লিকেট করতে বলে আসছি, ওকে। আর এই যে আমি আউটপুট করবো, অপারেশনস গুলো করবো, এইটার জন্য আমি চাইলে ডিমার্কেশন করে দিতে পারি একটা লাইন থেকে, তাহলে একটা লাইন নিয়ে আসতে পারি। So now this is how it looks like. আমি বললাম যে 2/2 আমি বললাম যে হ্যাঁ আমি ইনপুট দিতে চাই। আচ্ছা ধরেন এটা যদি আমি ইনপুট দিতে না চাই, আচ্ছা তাকে আমাকে বলেন how many levels are here? জি 6 গুলো দেখেন কেমন, এখন চোখের সামনে আছে। আচ্ছা এইটাকে আমরা বলবো এন্টার ম্যাট্রিক্স এলিমেন্ট। কয়টা আছে আমার লেভেল? 6. But how many level need FXID? All 6 or less? কয়টা লেভেল আছে, কয়টা লেভেলের FXID লাগবে? আমরা ক্লাসের শুরুতে কি বললাম, কাদের FXID লাগবে? যাদেরকে আমি আমার কোডের মাধ্যমে ইউজ করতে চাই ক্লায়েন্ট হিসাবে, ফর মেথড কল। এখন আমরা বুঝতেছি মোস্টলি ফর মেথড কল, কারণ ফিল্ডগুলো মোস্টলি প্রাইভেট থাকবে। যেহেতু অন্য ক্লাসের ফিল্ডগুলো মোস্টলি প্রাইভেট থাকবে, আমি ইনস্ট্যান্সগুলোকে মোস্ট অফ দ্য টাইম মেথড কলের জন্যই ক্লায়েন্ট বানাবো, কারণ খুব কম ক্লাসে আপনি ফিল্ড পাবলিক পাবেন যে ইনস্ট্যান্সগুলোকে আপনি ফিল্ড রিডাইরেক্ট করার জন্য ইউজ করবেন, সেই সুযোগ আপনি কমই পাবেন। বেশিরভাগ ক্লাসেই ফিল্ডগুলো প্রাইভেট থাকবে। তাহলে বেসিক্যালি আপনি ক্লায়েন্ট বানাবেন টু কল দ্য মেথডস।
তাহলে এই 6টা লেভেলের মধ্যে কয়টা লেভেলের এফএক্স আইডি লাগবে এটা বলতে সময় লাগছে কেন বলেন কিভাবে না লেভেলের কথা বলেছি 6 levels are there how many of these levels need effects ID which one ওই লেভেলে আপনি কি করবেন আপনি তো ওই লেভেলে কি কোডে আপনি ওই লেভেলে কি ইন্টারঅ্যাক্ট করবেন আমি লেভেলের কথা বলছি আপনি অন্য টাইপে যাওয়ারই দরকার নাই আপনার নোট থেকে না অনেক তার মধ্যে 6টা হচ্ছে লেভেল টাইপের নোট এখানে 6টা লেভেল ইনস্ট্যান্সের মধ্যে হাউ মেনি ইনস্ট্যান্স নিড এফএক্স আইডি হাউ হুইচ ওয়ান ইয়েলো কালার যেটা এটাও ঠিক হয় না অ্যানসার এটা লাগবে দ্যাট ইজ ট্রু বাট ইজ নট ওয়ান ইটস মোর দেন ওয়ান এই যে এখানে বলছেন না ইন্টার ম্যাট্রিক্স এলিমেন্ট এখানে আসলে আমরা ইনডেক্স দেখাতে চাই ইউজারকে বলবো যে এন্টার 00 এলিমেন্ট 01 02 03 দেন 1011 তাহলে ইউজার খুব সুন্দরভাবে বুঝবে যে কিসের ইনপুট দিচ্ছে কোন ইনপুটটা দিচ্ছে এবং সে ভিজুয়ালি দেখতে হবে যে আমি ম্যাট্রিক্সের কোন জায়গায় আছি তাহলে এই লেভেলটাকে আমরা ক্রমাগত আপডেট করতে থাকবো যতবার এই অ্যাড বাটনে ক্লিক করব এটা আবার আপডেট হবে তাহলে এই লেভেলেরও একটা এফএক্ট আইডি লাগবে তাহলে এই লেভেল আর এই লেভেল এই দুইটা লেভেলের এফএক্ট আইডি লাগবে হোয়াট অ্যাবাউট টেক্সট ফিল্ড how many text fields are there 5 how many effects id needed all 5 সবগুলোই গেট টেক্সট করতে হবে ওকে হাউ আর কোন এফএক্স আইডি কি লাগবে চেক বক্সের এফএক্স আইডি কেন লাগবে চেক বক্সটা সিলেক্টেড কিনা এটা টেস্ট করতে হলে চেক বক্সের এফএক্স আইডি ইউজ করতে হবে ক্লায়েন্ট হিসাবে তাহলে চেক বক্সেরও লাগবে ওকে হাউ মেনি methods we need how many on action methods we need মানে ইভেন্ট হ্যান্ডলার মেথড আচ্ছা আগের কোশ্চেনটা ভুল হলো আরো একটা এফএক্স আইডি লাগবে সেটা আপনারা বাদ দিয়ে দিয়েছেন কম্বো বক্স এই যে এক্সিকিউট অপারেশন এই বাটনের কাজ কি অপারেশন এক্সিকিউট করা কোন অপারেশন তো জানবে কিভাবে তাহলে এখান থেকে দেখতে হবে কোন অপারেশনটা সিলেক্ট করা তাহলে এটা এফএক্স আইডি লাগবে তাহলে কম্বো বক্সেরও এফএক্স আইডি লাগবে বাটনের কালার টালার তো আমরা চেঞ্জ করতে চাচ্ছি না তাহলে লাগবে না অবশ্যই পসিবল বা আমি বাটনে ক্লিক করলে বাটনটাকে ডিসেবল করে দেব তাহলে তো বাটনের অন অ্যাকশন থাকবে ক্লিকটাকে রিসিভ করার জন্য আর বাটনটাকে ডিসেবল করতে চাইলে বাটনের এফএক্স আইডি লাগবে বা আমরা মাউস ওভার করলে বাটনের টেক্সট চেঞ্জ করে দিলাম ওয়েটিং ফর ক্লিক তা আপনি বাটনের টেক্সট চেঞ্জ করতেছেন তাহলে বাটনের এফএক্স আইডি লাগবে না বাটনকে যদি মডিফাই করতে চান তখন বাটনের এফএক্স আইডি আমি তো এখানে বাটন মডিফাই করা আমার উদ্দেশ্য না বাটন যা আছে তাই থাকবে কিন্তু যদি আমি চাই বাটনকে ডিসেবল করতে আসলে কি চাই কেন না এটা যদি আমি আনচেক রাখি আনচেক রাখার মানে কি I don't want to give input I will assign random value তা আমি এটা চেকও দিলাম না আবার এখানে ইনপুটও দিচ্ছি বাটনও ক্লিক করছি কি মজা contradicting myself তার মানে if it is unchecked this text field and button should be disabled তো তার মানে এই বাটনের এফএক্স আইডি লাগবে তাহলে এই যে আনফোল্ড হচ্ছে কোনটার এফএক্স আইডি লাগবে না লাগবে you should be able to do that এটা আপনি মুখস্থ করে আসলে জীবনেও কিছু করতে পারবেন এটা মুখস্থ কাজেই লাগবে না every exam you will have a brand new problem আগের সেমিস্টারে যতই কালেক্ট করে রাখেন ওটা হুবহু মিলবে না তার মানে কি আপনার সেই অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি থাকতে হবে এটা বিল্ড করতে হবে and it's not a rocket science it's not difficult এটা চিন্তা করলেই হয় ওকে তাহলে আমাদের এফএক্স আইডি লাগবে লেভেলের 2টা টেক্সট ফিল্ডের 5টা 5 আর 2 এর 7
চেক বক্সের একটা 8, কম্বো বক্সের একটা 9, আর এই বাটনের একটা 10। ঠিক আছে, তাহলে 10টা এফএক্স আইডি লাগবে। আর অন অ্যাকশন লাগবে কয়টা বলেন? অন অ্যাকশনে দেন, মাউস অন ক্লিকে দেন, মানে বেসিক ইভেন্ট হ্যান্ডলার মেথড কয়টা লাগবে এই কাজ কার জন্য? এই দুটো লাগবে, ঠিক আছে, বাট অ্যানসারটা ইনকমপ্লিট, আরো বেশি লাগবে। ড্রপ ডাউন গুলোর জন্য তো আমি ধরেন এখান থেকে সিলেক্ট করলে তো আমি কোনো মেথড এক্সিকিউট করব না, মেথড এক্সিকিউট করব এটা ক্লিক করব। কারণ চেক বক্স তো লাগবে। কেন লাগবে? চেক বক্সের একটা উপর বেস করে আপনি এইটাকে এনেবল ডিসেবল করবেন, তাহলে তার জন্য আপনার একটা মেথড লাগবে, তাই না? So let's give those code section, then we'll go back to the IntelliJ and continue. তাহলে আমি তো এগুলো চেঞ্জ করে ফেলছি, নতুন করে আবার দেই। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এটার নাম কি হবে? নাম্বার অফ রোজ অফ ফার্স্ট ম্যাট্রিক্স। এটা যে কোনো একটা আপনার ভেরিয়েবল নেম, camel case, multi word, that is the coding convention. আর identifier name always starts with small letter. Okay, type name primitives ছাড়া class name আর কি starts with capital letter. And both cases camel case if it is multi word, অর্থাৎ সেকেন্ড ওয়ার্ড অনওয়ার্ড সবই ক্যাপিটালাইজড হবে ফার্স্ট লেটার গুলো, কিন্তু প্রথম ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটালাইজ হবে শুধু ক্লাসের জন্য, আর আইডেন্টিফায়ারের জন্য স্মল লেটার। আইডেন্টিফায়ার মানে কি? ভেরিয়েবল নেমস, মেথড নেমস, এগুলো সব আইডেন্টিফায়ার। এটা জানেন তো? জানেন? কিভাবে জানেন? আমি বলার আগে জানতেন না, কিন্তু কেন এদেরকে আইডেন্টিফায়ার বলে? আইডেন্টিফায়ার মানে কি? ডিকশনারি মিনিং বলেন আগে, আগে ডিকশনারি মিনিং দেখবেন, তারপর ওটাকে রিলেট করবেন। আইডেন্টিফায়ার মানে কি? খোঁজা হচ্ছে টু আইডেন্টিফাই, বাট আইডেন্টিফায়ার যে আইডেন্টিফাই করে, যে আইডেন্টিফাই করে সেই তো আইডেন্টিফায়ার। কি আইডেন্টিফাই করে? মেমোরি আইডেন্টিফাই করে। তাহলে আপনি যখন বলেন যে এক্স, প্রিন্ট এক্স, X identifies the 4 byte memory location for that integer. In the ocean of bytes, you have 8 billion bytes, 8 GB RAM. তো এই 8 বিলিয়ন বাইটসের মধ্যে কোন 4 বাইট এই X এর বাইটগুলো স্টোর করছে, X বললেই ওই বাইটে চলে যাবে। তাহলে ভেরিয়েবল নেম identifies the memory allocated for that variable. That's why variable name is identifier. What about method name or function name? Is it an identifier? কি আইডেন্টিফাই করে? ও তো কোনো ডাটাকে রিপ্রেজেন্ট করে না, তাহলে ওর র্যাম লাগবে কেন? মেথড তো হচ্ছে আইডেন্টিফায়ার, সেজন্যই তো আইডেন্টিফায়ার ভেরিয়েবলের নাম আছে, কিন্তু মেথড নিজে আইডেন্টিফায়ার কেন? মেথড কি আইডেন্টিফাই করে? কোনগুলোকে? ওগুলোর নাম তো সেগুলোর আইডেন্টিফায়ার, কিন্তু মেথড নিজে কেন আইডেন্টিফায়ার? ওকে কল করলে কি হবে? তাহলে আপনার মেথডের মধ্যে 100 লাইনের কোড আছে, তাই না? ইনস্ট্রাকশন। আপনার ডাটা যেমন মেমোরি অকুপাই করে, আপনার কোডও তো মেমোরি অকুপাই করে। আপনার যে কম্পাইলড মেশিন কোড, এটা মেমোরিতে লোড হয় না, কোড সেগমেন্টে ডিফারেন্ট জায়গায় লোড হয়। র্যামের মধ্যে লজিক্যাল ডিভিশন থাকে, কোড সেগমেন্টে কখনো ডাটা লোড হবে না, হ্যাঁ, আবার ডাটা সেগমেন্ট বা হিপে কখনো কোড লোড হবে না। তাইলে আপনার এই যে জাভা ফাইলটাকে কম্পাইল করার পরে আপনার যে মেশিন কোড তৈরি হলো, এটা যদি 2 কিলোবাইটের একটা কোড হয়, তাহলে আপনার 2000 বাইটস তো আপনার মেমোরিতে অকুপাই করছে, দা কোড। যখন আপনি মেথড কল করেন,
এই কোডের মধ্যে মেথডটা কোন কোন জায়গায় আছে, ঠিক আছে? ধরেন আপনার 1000 লাইনের একটা জাভা ফাইল, তার মধ্যে আপনি 520 নাম্বার লাইনে আপনার এই মেথডটা শুরু হয়েছে। তাইলে এই আপনার আপনার exe ফাইলটা যেখানে লোড হলো বা হোয়াট এভার দ্য এক্সিকিউটেবল সেটা যখন লোড হলো র্যামে, তার কোন জায়গায় এই মেথডের কোডটা শুরু হবে, মেথডের নেম টেলস দ্যাট। দ্যাটস ওয়াই মেথড নেম ইজ অলসো আইডেন্টিফায়ার। এটা মাথায় রাখবেন যে এনি আইডেন্টিফায়ার আইডেন্টিফাইজ দ্য মেমোরি, starting memory of whatever it identifies. For variable, it identifies the memory of the data. For methods, it identifies the starting byte of the executable code of that method. Okay? Displacement use করে, কারণ আপনার প্রোগ্রামটা লোড হয়েছে এই এত নাম্বার বাইটে, তাহলে এখান থেকে 500 বাইট গেলে এই মেথডটা পাওয়া যাবে। যেখানে লোড হয়েছে সেখান থেকে 12000 বাইট গেলে এই মেথডটা পাওয়া যাবে। Absolutely not the 12000 number byte. 12000 byte পরে from the beginning, তাহলে ডিসপ্লেসমেন্ট ইউজ করে। ডিসপ্লেসমেন্ট ইউজ করে সে আইডেন্টিফাই করে যে এক এক রানে এক এক জায়গায় লোড হবে, কিন্তু যে রানে যেখানেই লোড হোক সেখান থেকে কত বাইট গেলে আপনার এই মেথডের কোড পাওয়া যাবে। That's told by the method name. That's why method name is also identified. So all identifiers starts with small letter. Okay? এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? এফএক্সআইডি গুলো দিয়ে শেষ করি। তাহলে এটা হলো নাম্বার অফ রোজ অফ ফার্স্ট ম্যাট্রিক্স। তাহলে এটাকে আমরা কি দিব? নাম্বার অফ রোজ অফ সেকেন্ড ম্যাট্রিক্স। এটা কি হবে? এটা হবে, এখানে আমরা কি দেব? নাম্বার অফ কলামস। তাহলে নাম্বার অফ columns of fast matrix আর এই পরেরটাতে আমরা কি দেব? নাম্বার অফ কলামস অফ সেকেন্ড ম্যাট্রিক্স। এটাকে কি দেওয়া যায়? আসেন, আপনাদের ক্লাস এখন? আচ্ছা, ঠিক আছে, আমার শেষ। এখানে কি দেওয়া যায়? আপনি আরো শর্ট করে দিতে পারেন যে ইনপুট চয়েস চেক বক্স। তাহলে এটার এফেক্ট আমরা দিতে পারি ইনপুট চয়েস চেক বক্স। এটাতে কি দিতে পারি, যেহেতু এটাতে আপডেট করব, ম্যাট্রিক্স ইন্ডেক্স লেভেল। ইন্ডেক্স দেখাবেন? হ্যাঁ, করেন। ওটা এখন ট্রাবল শুট করার তো সময় নাই, ওটা না পরে কথা বলে আপনার সাথে বাইরে দাঁড়ায়। এখানে কি দেওয়া যাবে? বাটন লাগবে। এটা অ্যাড এলিমেন্ট ম্যাট্রিক্স বাটন, এটাকে ডিসেবল করবো এই জন্য। এটা কি দেওয়া যাবে? আউটপুট লেভেল, ফর এক্সাম্পল। তাহলে আমার এফএক্সআইডি শেষ। এখন ইভেন্ট মেথড লাগবে, চেক বক্স একটা লাগবে এদেরকে ডিসেবল করার জন্য। তাহলে ওটা আমরা কি দিতে হবে? দেখেন এফএক্সআইডিও আছে, এই যে দেখেন আপনার এফএক্সআইডিও আছে, অন অ্যাকশনও আছে, চেক বক্স। এফএক্সআইডি লাগবে, এটা সিলেক্টেড না নট সিলেক্টেড টেস্ট করার জন্য মেথড কল করতে হবে। আর অন অ্যাকশন হচ্ছে এই বাটন আর টেক্সট ফিল্ডকে ডিসেবল করার জন্য, যদি এটা আনচেক করা হয়। তাহলে এটা নাম দিতে পারি চয়েস চেক বক্স। না, এখনই হবে, আমি ছেড়ে দিচ্ছি। ইনপুট চয়েস চেক বক্স অন অ্যাকশন। এটাতে কি দিব? অ্যাড এলিমেন্ট টু ম্যাট্রিক্স বাটন অন অ্যাকশন।
আর এটাতে কি দিব, এক্সিকিউট অপারেশন বাটন অন অ্যাকশন। ফাইনালি বাকি থাকলো এই কম্বো বক্সের একটা এফএক্স আইডি, তাহলে অপারেশন বা সিলেক্ট অপারেশন কম্বো বক্স। হ্যাঁ, ওটা আজকে সময় নাই, নেক্সট ক্লাসে করবো। তাহলে আমরা এখন এইটুকু সেভ করে রাখলাম। তাহলে নেক্সট ক্লাসে আমাদের কাজ হলো আপডেট কন্ট্রোলার করে কোড লেখা এবং মডেল ক্লাসের মেথডগুলো ইমপ্লিমেন্ট করা, অ্যাডিশন, সাবট্রাকশন, এবং আমাদের আরো কিছু মেথড আছে যেটা আমাদের লিস্টে আছে, এই যে এখানে দেখবেন, এই যে কনস্ট্রাক্টর, গেটার, সেটার, এগুলো নিয়ে কথা বলা। তো উইথ দ্যাট নোট আজকের মতো আমরা শেষ করব।